সুপ্রিয় গল্পপ্রেমিক বন্ধুরা, চলে আসলাম রহস্যের মহাকাল চ্যানেলে। আজকের গল্প অভিনব কায়দায় খুন। সময়টা এপ্রিলের মাঝামাঝি, খুবই গরম পড়েছে। প্রতিদিন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে উঠছে। এই জন্যই সাধারণ মানুষের জীবনযাপন যাচ্ছে তাই অবস্থায় পৌঁছেছে। এমন একটি মধ্যদুপুর বেলায় মতিঝিলের আশেপাশের রাস্তায় সবাই যে যার মতো ব্যস্ত। এদিকে রমিজ রিকশাওয়ালা এইমাত্র তার রিকশা বের করে মতিঝিল রোডে উঠল। এখনও সে কোনো ভাড়া পায়নি। ভাড়ার আশায় সে গান গাইতে গাইতে এই কাকফাটা দুপুরে এগিয়ে চলেছে। হঠাৎ করেই তার রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আর সাথে সাথেই তার রিকশার উপর দিয়ে একটি মালবাহী ট্রাক চলে যায়, আর রমিজ সাথে সাথেই মারা যায়। খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ সাথে সাথেই চলে আসে। ট্রাক ড্রাইভারকে ধরে হাজতে আটক করা হয়েছে। আপাত দৃষ্টিতে পুলিশ এটাকে সাধারণ দুর্ঘটনা হিসেবেই দেখছে। কিন্তু প্রশ্ন হলো, রমিজ কেন তার লাইন পাল্টে এই ট্রাকের সামনে চলে আসলো? এটা তো কোনো আত্মহত্যা হতে পারে না। খবর নিয়ে জানা গিয়েছে রমিজের গ্রামের বাড়িতে রয়েছে তার বৃদ্ধ মা বাবা এবং ছোট্ট দুটি সন্তান। তাছাড়া এমন সংসারী লোক কেনই বা আত্মহত্যা করবে? প্রত্যক্ষদর্শীদের সাথে কথাবার্তা বলে জানা যায় যে হঠাৎ করেই নাকি তার রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, ফলে সে ট্রাকটির সামনে চলে আসে। আর এদিকে ট্রাকটি খুব দ্রুতগামী হওয়ায় সাথে সাথে ব্রেক করতে পারেনি, যার ফলে এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এখন জিজ্ঞাসাবাদের পালা। মতিন যে আজ কার মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছিল তার আর বলার অপেক্ষা রাখে না, কারণ সে ঘটনার আকস্মিকতায় একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। থানার কর্মকর্তা তাকে এক গ্লাস পানি দিয়ে বললেন, নিন, এটা খেয়ে নিন। তারপরে মতিন কিছুটা ধাতস্থ হয়ে বসল। কর্মকর্তার প্রথম প্রশ্ন, আপনার নাম কি? জি স্যার, আমার নাম মোহাম্মদ মতিন মিয়া। মতিন মিয়া, আপনাকে যা জিজ্ঞাসা করা হবে তার সত্যি সত্যি জবাব দিবেন। যদি মিথ্যা বলার চেষ্টা করেন তাহলে সমস্যা কিন্তু আপনারই বাড়বে। আর তখনই মতিন মিয়ার মুখ ঘামতে থাকে, আর চিন্তায় তার মাথা কাজ করে না। কিন্তু জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনো তথ্যই বের হলো না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা নিছক একটা দুর্ঘটনা। কর্মকর্তা যেই না এটাকে সাধারণ দুর্ঘটনা ভেবে কেসটা বন্ধ করতে চাইলেন, ঠিক তখনই তার ডেস্কের টেলিফোনটা বাজতে থাকলো। একবার ভাবলেন হাতের লেখাটা শেষ করেই টেলিফোনটা ধরবেন, কিন্তু কি যে মনে করে হাতের কাজটি রেখেই টেলিফোনটা ধরলেন। ওপার থেকে তিনি পরিচিত কণ্ঠ শুনতে পেলেন। ফোন করেছে তার বন্ধু তাপস। সে কাজ করে ফরেনসিক ল্যাবে। কারণ রফিক সাহেব আগেই দুর্ঘটনার প্রতিটি জিনিস ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিলেন। রফিক সাহেবের এখন নিজেকে নিজেই একটা রাম থাপ্পড় মারতে ইচ্ছে করছে, কারণ তিনি ফরেনসিক বিভাগের সাথে কথা না বলেই এই কেসটা বন্ধ করতে চাইছিলেন। যাই হোক, তার বন্ধু তাকে ফরেনসিক ল্যাবে ডেকে নিল আর বলল, চলে আয় বন্ধু, তোর জন্য একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি। এটা শুনে রফিক সাহেব হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। তিনি সোজা চলে গেলেন ফরেনসিক ল্যাবে। সেখানে তার বন্ধু তাপস চায়ে চুমুক দিচ্ছেন আর রফিক সাহেবের জন্য অপেক্ষা করছেন। তাপস বললেন, যাই হোক, তোকে দেখতে পেলাম, কাজের বাহানাই হোক আর যেভাবেই হোক। একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম তোর কেসে। আমি ভেবেছিলাম এটা সাধারণ দুর্ঘটনা, কিন্তু যখন রিকশার চেইনটা পরীক্ষা করলাম সেখান থেকে বের হলো একটা নতুন তথ্য। তা হলো রিকশার চেইনের একটা গার্ড বা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি ভেবেছিলাম হয়তো এটা ঘটনাস্থলে খুঁজে পাওয়া যেতে পারে। আমি তোকে না জানিয়ে ঘটনাস্থলে আবার গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, কিছুই খুঁজে পেলাম না। আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই চেইনটা নতুন, সপ্তাহখানিক আগেই কেবল কেনা হয়েছে। আর চেইনটি হলো দেশের বিখ্যাত কোম্পানির তৈরি। এদের চেইন ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে এরকম রেকর্ড এখন পর্যন্ত ঘটেনি। এটা শুনে রফিক সাহেবের মাথা খারাপের মতো অবস্থা। রফিক সাহেবের মনের অবস্থা ধরতে পেরে তাপস বললেন, চেইনের লিঙ্কটা যে লিঙ্ক থেকে ছিঁড়েছে বা এদিক সেদিক হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। রফিক সাহেব আর ভাবতে পারছেন না একজন রিকশাওয়ালাকে মেরে কার কি হবে, আর তাকে হত্যা করার জন্য এত ব্রেন খরচ করার কি আছে। এসব ভাবতে ভাবতে তিনি তাপস সাহেবের কথায় ফিরে আসলেন। তাপস বললেন, এখানে যে একটা লিঙ্ক ছিল সেটা সম্পূর্ণরূপে উধাও। এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমি হয়তো ভুলও হতে পারি, তবে যেহেতু একটু ক্লু পাওয়া গিয়েছে, সামনে গিয়ে দেখি ঘটনা কোন দিকে মোড় নেয়। তাপস রফিক সাহেবকে বললেন, তুই একটা কাজ কর, রমিজ যেখানে রিক্সা রাখে সেখানে খোঁজ কর, সেখানে কিছু পেলেও পেতে পারিস। আমার মনে হয় সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। তাপস আরও যোগ করলেন, জানি না বলা ঠিক হচ্ছে কিনা, আমরা ধরে নেই যে রিক্সার চেইনটা ছিঁড়েই এই দুর্ঘটনাটা ঘটেছে। বন্ধুর কথায় রফিক সাহেব এতটাই বিভোর ছিলেন যে তিনি চায়ের কাপটিতে চুমুক দিতে ভুলে গিয়েছেন। সেটা এখন শরবতের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে সেটাকে টেবিলে নামিয়ে রেখে গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। এবার গন্তব্য হলো রমিজ মিয়ার রিকশার গ্যারেজ। গ্যারেজের মালিককে প্রশ্ন করার আগে আশেপাশে মানুষের সাথে কথা বলে নিতে হবে, কারণ এতে করে তার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। তাই রফিক সাহেব গাড়িটা কিছু দূরে পার্ক করে গ্যারেজের পাশের চা স্টলে ঢুকে পড়লেন, কারণ তার অতৃপ্ত চায়ের তেষ্টাটা আবার পেয়েছে। সে অভ্যাসবশত এক কাপ চা চাইল। চা নিয়ে আসলো একটি 10-12 বছরের ছোট্ট ছেলে। রফিক সাহেব তাকে বললেন, এই ছেলে, তোমার নাম কি? ছেলেটি হকচকিয়ে এদিক ওদিক তাকাতে থাকলো। সে ভাবছে হয়তো অন্য কাউকে ডাকছেন এই ভদ্রলোক, কারণ তার এই জীবনে, বিশেষ করে এই চা স্টলে যতদিন সে কাজ করছে ততদিন ধরে তাকে এইভাবে কেউ ডাকেনি। সবাই তাকে ডাকে পিচ্ছি অথবা তুই বলে। রফিক সাহেব তাকে কাছে ডেকে বললেন, কেমন আছো বাবু, তোমার নাম কি? জি স্যার, আমার নাম হচ্ছে হানিফ। বেশ সুন্দর নাম তো তোমার। তুমি এই দোকানে কত বছর ধরে কাজ করছো? এই ধরেন স্যার 3-4 বছর তো হবেই। তা বেশ, তুমি এই পাশের গ্যারেজের মালিককে চিনো? জি স্যার, চিনি। তিনি তো খুব রাগী মানুষ, ঝগড়া লাগলেই মানুষকে বলেন তোরে জানে মাইরা ফালামো। তবে মজার বিষয় হলো তিনি আমাকে কখনো ধমক দিয়ে কথা বলেননি। আর এখানে যারা রিক্সা রাখে তাদের সাথে প্রায়ই তার ঝগড়াঝাটি হয়। ছেলেটির কথায় একটা সাধারণ ধারণা পাওয়ার চেষ্টা করছেন রফিক সাহেব। কিছুই বলতে হলো না, হানিফ এমনিতেই গড়গড় করে বলতে লাগলো, গত কয়েকদিন ধরে রমিজ নামে এক রিক্সাওয়ালার সাথে এই গ্যারেজ মালিকের বেশ ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে তারা হাতাহাতিতে নেমে এসেছিল। এবার আর কোনো সন্দেহ নেই, এই মালিক বেটাই চেইনে কারিগরি ফলিয়ে রমিজ রিক্সাওয়ালাকে হত্যা করেছে। এক্ষুনি গ্রেফতার করে কয়েক ঘা দিলেই গড়গড় করে সব বলে দিবে। এরপরে আর কি, যথারীতি গ্যারেজের মালিক জেলে এবং তাকে রিমান্ডে নেওয়া হলো। তবে আশ্চর্যের বিষয় হলো, সে চেইন সম্পর্কে কিছুই স্বীকার করলো না। আমার মনে হলো হয়তো সে সত্য কথা বলছে, না হয় সে খুব ভালো অভিনেতা। আমি তার রিকশার গ্যারেজ সম্পূর্ণ তন্নতন্ন খুঁড়ে খুঁজেও কোনো প্রমাণ পেলাম না যে তাকে গ্রেফতার করা যায়। প্রমাণের মধ্যে আছে সে কয়েকদিন আগে রমিজের সাথে ভীষণ ঝগড়া করেছিল। সত্যি বলতে এটা ছাড়া আটক করে রাখার আমার কাছে আর কোনো শক্ত প্রমাণ নেই। কি যে একটা মিসিং, আমি তা বুঝতে পারছি না। এই কেসটা খুব বিদঘুটে এবং গোলমেলে, আর ভাবতে পারছি না। আর তখনই চোখ গেল গ্যারেজের মালিকের রিকশার সেই রেজিস্টার খাতায়। সেখানে চোখ বুলাবো কি না ভাবছি, ঠিক তখনই আসলো তাপসের কল। কিরে, কোনো ক্লু পেলি? তেমন কিছু না, তবে আমার মাথায় কিছু একটা আশি আশি করছে, কিন্তু আসছে না। হঠাৎ করে রফিক সাহেবের বিদ্যুৎ চলে গেল আর তিনি দরদর করে ঘামতে থাকলেন। উফ, গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষের জীবন। ঠিক তখনই তাপস পেয়েছি বলে চিৎকার দিল এবং বলল, তুই চলে আয় আমার কাছে, রাতে ডিনার করবি আর তোর কেস সলভড। আর এখন শুধু খুনিকে ধরার পালা। তারপরে কল কেটে দিল তাপস। এই তাপসটা নাও একদম যাচ্ছে তাই, হেয়ালিতে ভরা, কিছুই বলবে না, শুধু এদিক সেদিক করবে। যাই হোক, আগে যাই তো দেখি কি বলে। আমি রাত 8টার দিকে রেডি হয়ে বের হলাম তাপসের উদ্দেশ্যে। দেখি তাপসের ডাইনিং টেবিল ডিনারে একদম ভরপুর। সে আবার খুব পাঞ্চুয়াল, রাত 8:30টায় খাবার খায় এবং 10টার মাঝে বিছানায় ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সে খুব ভোরে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে। আমরা দুজনই রাতের খাবার শেষ করে তাপসের রুমে গিয়ে বসলাম এবং সে শুরু করলো, জানিস রফিক, যে এই খুনটা করেছে সে একজন পাক্কা পদার্থবিদ। আমি অবাক হয়ে বললাম, কি বলিস, এখানে পদার্থবিদের কি ভূমিকাটা আছে শুনি? আছে বন্ধু, আছে। এটা আমাদের সবারই চোখ এড়িয়ে গিয়েছে। তুই তো সায়েন্সের ছাত্র ছিলি। হ্যাঁ ছিলাম। তাহলে তো তোর জানার কথা, এমন একটা পদার্থ আছে যা ঘরের সাধারণ তাপমাত্রায় শক্ত থাকে এবং মাত্র 29 ডিগ্রি তাপমাত্রা গেলেই তা গলে যায়। আচ্ছা, তুই কি গ্যালিয়ামের কথা বলছিস? বাহ রফিক, তুই তো অনেক কিছুর ব্যাখ্যা করার হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলি। হ্যাঁ, একদম তাই। এই গ্যালিয়াম দিয়েই খুন করা হয়েছে রমিজকে।
আরে তাপস, আর হেয়ালি করিস না, বিষয়টা খুলে বল। ওকে বন্ধু, বলছি। রমিজ যে রিক্সা নিয়ে বের হয়েছিল তার রিক্সার চেইনের একটা লিঙ্ক ছিল গ্যালিয়ামের তৈরি, আর সেটা যখন ঘরে ছিল তার রিক্সার শক্ত চেইনের লিঙ্ক হিসাবে কাজ করেছে। যেই সে ঘরের বাইরের প্রচণ্ড তাপে বের হয়েছে তখনই তার গ্যালিয়াম গলে রিক্সার চেইনটি বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথেই সে রিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে সে দুর্ঘটনার শিকার হয়। এটা শোনার পরে আমি থ হয়ে বসে থাকলাম। একটা সাধারণ রিক্সাওয়ালাকে মারার জন্য কে এতটা ব্রেন খরচ করেছে? তখন তাপস বলল, জানিস তো, গ্যালিয়াম শুধু 29 ডিগ্রি তাপমাত্রায় গলে যায়। তাই খুনি খুব চালাকের সাথে এমন একটা পদার্থ মিশিয়েছিল যার ফলে গ্যালিয়ামের গলনাঙ্ক 29 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে গিয়েছিল। এই যে দেখ, ওই দিন আমাদের ঢাকার তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টটা দেখলাম। ঘটনার আকস্মিকতায় আমি একদম স্তম্ভিত। এত বড় জিনিসটা আমার চোখ এড়িয়ে গেল কিভাবে? এখন আমি আমার করণীয় ঠিক করে ফেললাম। সেটা হলো গ্যারেজের মালিককে আবার ধরে চাপ দিতে হবে এবং তার কাছ থেকে নতুন তথ্য বের করতে হবে। তাপস আমার মনের কথা বুঝতে পেরে বলল, তুই ভাবছিস গ্যারেজের মালিকের সাথে ঝগড়া হয়েছে আর সে মেরে ফেলেছে? বন্ধু, ঘটনাটি এত সোজা নয়। এখানে মনে হয় আরও কোনো ঘাপলা আছে। তুই এখন গিয়ে সোজা গ্যারেজের মালিককে ছেড়ে দিবি আর তার উপর নজর রাখবি। তাতে কিছু পেলেও পেতে পারিস। এই কেস সম্পর্কে আমার করণীয় শেষ। এখন তোর কাজের পালা, আমার আর কিছুই বলার নেই। বুঝলাম আমার বন্ধু এখন ঘুমাবে। যদিও আমাদের কথাবার্তা বলতে বলতে রাত 12টা পার হয়ে গিয়েছে, এরই মাঝে তাপসের ঘুমের সময় চলে গিয়েছে। আরও কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে আর ঘাটালাম না। তাপসকে বিদায় দিয়ে উঠে পড়লাম। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারলাম না। ঘুরে ফিরে শুধু একটাই চিন্তা, কে খুনি? আজ ভোরে তাপসের কথা মতো গ্যারেজের মালিককে ছেড়ে দিলাম আর নির্দেশ দিলাম, এই শহর ছেড়ে আপনি কোথাও যাবেন না, আপনাকে যে কোনো মুহূর্তেই প্রয়োজন হতে পারে। এরপরে লোকটা চলে গেল। সে চলে যাবার পরপরই দেখি তার রেজিস্টার খাতাটা পড়ে রয়েছে আমার টেবিলের উপরে। এটাকে যেই দিতে যাব দেখি লোকটা থানা ছেড়ে চলে গিয়েছে। এখন আবার আমাকে সেই গ্যারেজে গিয়ে খাতাটা বুঝিয়ে দিতে হবে। ওফ, আর ভাবতে পারছি না, কি যে একটা বিদঘুটে কেসে ফেসে গিয়েছি, বের হতে পারছি না এখান থেকে। কড়া এক কাপ কফি খেতে খেতে রেজিস্টার খাতাটা উল্টে পাল্টে দেখলাম, কিন্তু কিছুই তো চোখে পড়ছে না। আবার খাতাটা একটু নাড়াচাড়া দিতে রিক্সা কেনার মালিকানার খাতাটা আমার সামনে চলে আসলো। দেখি সব রিক্সা গ্যারেজের মালিকের হলেও দুটি রিক্সা গত মাসে নতুন এসেছে, সেগুলোর মালিক কিন্তু সে নয়। এটা নিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। পরের দিনে আমিই গেলাম গ্যারেজে। তাকে জিজ্ঞাসা করতেই সে জানালো, এক বড়লোক ভদ্রলোক এখানে রিক্সা রাখতে আসেন। আমি তার নাম ঠিকানা নিয়ে উঠে পড়লাম। আমার সন্দেহভাজন লোকটার দিকে যাচ্ছি, জানি না কি হয়। হয়তো কোনো ক্লু পাবো, অথবা না, অথবা আমি কোনো মরীচিকার দিকে হাঁটছি।